দেখো আজকে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং বাদবাকি যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আসো, যদি আমরা দেখতে চাই অ্যালকাইল হ্যালাইড কি জিনিস, তা আমরা যদি অ্যালকেন দেখি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে সেখানে হ্যালোজেন দিলে সেটা আমাদের বলা যায় অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালাইল হ্যালাইডটা কি, বেনজিন বলাই থাকবে, বেনজিনের যে চক্রটা থাকবে সেই চক্রটার সাথে আমাদের একটা হ্যালোজেন যুক্ত হলে সেটাকে আমরা বলি অ্যালাইল হ্যালাইড। এখন প্রথমে তাহলে আমরা এটা বুঝলাম, দেখো এই মিথেন ছিল, মিথেন থেকে বা এখানে বলাই হয়েছে অ্যালকেন ও অ্যারিন অণু থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে একটা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপন করলে যথাক্রমে অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড বা হ্যালোজেনো অ্যারিন উৎপন্ন হয়। যেমন এখানে এই যে ক্লোরোবেনজিন একটা অ্যালকাইল হ্যালাইড, ইথাইল ক্লোরাইড এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, আর ইথাইল ক্লোরাইড হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তেমন মিথাইল আয়োডাইড হতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি একটু এখানে ক্লিয়ার করে আসি। এই যে আমরা অ্যালকাইল হ্যালাইড গুলো দেখতেছি, এই অ্যালকাইল হ্যালাইড গুলো তো এর সক্রিয়তা বিভিন্ন রকম হতে পারে। প্রথমত, তুমি যদি হ্যালোজেনের সক্রিয়তার কথা চিন্তা করো, হ্যালোজেন গুলোর মধ্যে আছে ফ্লোরিন, ক্লোরিন, বোরোমিন অ্যান্ড আয়োডিন। এদের মধ্যে আমরা পড়ছি না মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে ফ্লোরিনের সক্রিয়তা সব থেকে বেশি পড়ছি। এরপরে যদি আমরা হাইড্রোএসিডের কথা চিন্তা করি, হাইড্রোএসিড কি কি আছে, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড। এই ক্ষেত্রে কি হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়, হাইড্রোজেন আয়োডাইডটা সব থেকে বেশি সক্রিয় হয়। ঠিক এটার মতো করেই অ্যালকাইল ফ্লোরাইড, অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড এন্ড অ্যালকাইল আয়োডাইড, এইগুলার মধ্যে অ্যালকাইল আয়োডাইড সব থেকে বেশি সক্রিয়, সব থেকে কম হচ্ছে অ্যালকাইল ফ্লোরাইড। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড কি করে তৈরি করব? অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতির জন্য তিনটা এইচের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার অ্যালকোহল থেকে, অ্যালকেন থেকে, অ্যালকিন থেকে। প্রথমে অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করা যাবে? অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করা যাবে, দেখো অ্যালকোহল থেকে এখানে তোমার বেশ কতগুলা পদ্ধতি বলা আছে। প্রথমত, অ্যালকোহলে ওএইচ গ্রুপ থাকে না, জানি আমরা, ওইটার ওএইচ গ্রুপকে সরাসরি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করতে হবে, তাহলে হ্যালোজেন অ্যালকিন পাওয়া যাবে। এজন্য হাইড্রোজেন, এজন্য কি, হ্যালোজেন হাইড্রাসিড ফসফরাস হ্যালাইড বা থায়োনিল ক্লোরাইড, এই এগুলা বিক্রিয়ক রূপে এর সাথে ব্যবহার করতে হবে। তিনটা জিনিস ব্যবহার করা যাবে, কি কি, হাইড্রাসিড, ফসফরাস হ্যালাইড মানে পেন্টাক্লোরাইড বা ট্রাইক্লোরাইড এন্ড থায়োনিল ক্লোরাইড SOCl2, এই তিনটা। প্রথমে আসো, হাইড্রোজেন হ্যালাইড দিয়ে আমরা কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, বিক্রিয়া দেখলেই বুঝবা। এই হাইড্রোজেন এই OH এর সাথে মিলে পানি হয়ে বের হয়ে যাবে, তাহলে বাকি থাকলো কি, আর আর এক্স, তাই আর এক্স দ্বারা কি আসতেছে, অ্যালকেন আসতেছে, ওই অ্যালকেন বলতেছি, অ্যালকাইল হ্যালাইড আসতেছে। এই প্রক্রিয়ায় এই পানিটা যে অপসারণ হয়েছে এই পানিটা শোষণ করে নিতে হবে। তাই পানি শোষণ করে কি আমরা জানি সালফিউরিক অ্যাসিড, তাহলে এইখানে প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে, অথবা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা যেতে পারে। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দিলে কি হবে, অনাদ্র, সে তো ভিজা না, সে পানি শোষণ করে নিবে। তাই সালফিউরিক অ্যাসিড দিতে পারি বা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দিতে পারি পানিটা শোষণ করে নেওয়ার জন্য। জিঙ্ক ক্লোরাইড লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এই বিক্রিয়াটাকে বলা হয় গোরোভস বিক্রিয়া, এটাকে বলা হয় গোরোভস বিক্রিয়া। অ্যালকোহলের সক্রিয়তা, অ্যালকোহল তো আমরা পড়বো একটু পরে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি সক্রিয়। আর এটার ক্রম তো আমরা পড়লাম। কম সক্রিয়
হাইড্রোএসিড কম সক্রিয় অ্যালকোহল যখন বিক্রিয়া করা হবে তখন জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হবে। শক্তিশালী হাইড্রোএসিড ব্যবহার করলে তখন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হবে। শক্তিশালী হাইড্রোএসিড বলতে কোনগুলোকে বলা হয়? শক্তিশালী হাইড্রোএসিড বলতে সাধারণত আমরা বলি হাইড্রোজেন আয়োডাইডকে, হাইড্রোজেন ব্রোমাইডকে। দেখো আমরা যদি হাইড্রোএসিডের সক্রিয়তার কথা চিন্তা করি, হাইড্রোএসিডের সক্রিয়তা কি হবে? আমরা বললাম না, সবথেকে কম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে যখন তুমি এই হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড এই দুইটার জন্য করবা, তখন তুমি প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবা পানি অপসারণ করার জন্য। আর যখন এই দুর্বল দুইটা ব্যবহার করব, মানে তুলনামূলক দুর্বল, একেবারে HCl তো আমরা জানি শক্তিশালী অ্যাসিড, কিন্তু এই দুইটার তুলনায় দুর্বল, তো এটার জন্য আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। ক্লিয়ার? তো বিষয়টা এমসিকিউ এর জন্য এবং ডিপ কনসেপ্টের জন্য এটা জানতে হবে, তাছাড়া আদারওয়াইজ এটা লাগবে না। তাহলে সেটা এবার এক্সাম্পলের দিকে খেয়াল করো। যখন HCl ব্যবহার করা হচ্ছে অ্যালকোহল থেকে প্রস্তুতির জন্য, তখন অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, আর যখন শক্তিশালী অ্যাসিড HBr ব্যবহার করা হচ্ছে তখন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। প্রোডাক্ট কিন্তু সেম, উৎপাদক কি হবে? উৎপাদক সব ক্ষেত্রে আমার অ্যালকাইল হ্যালাইড আসবে। তা এই অ্যালকাইল হ্যালাইড তোমার কি হতে পারে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যে কোনো কিছু হতে পারে। তার ডিগ্রিকে আমরা তো শিখছি কি করে ডিগ্রি বের করতে হয়, যে হ্যালোজেন মূলক যে কার্বনে যুক্ত থাকবে ওই কার্বন সরাসরি যতগুলো কার্বনের সাথে যুক্ত সেইগুলাকে আমরা ডিগ্রি বলে থাকি। তাহলে এটা একটা পদ্ধতি গেল হাইড্রো অ্যাসিড দিয়ে। এবার আসো, তাহলে হাইড্রো অ্যাসিড দিয়ে যখন আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, তখন সেটাকে আমরা বলবো, গ্রোভস বিক্রিয়া। আচ্ছা, আরেকটা কথা এখানে বলা হয় নাই, এই হাইড্রোজেন আয়োডাইড দিলে এটা তো সবথেকে শক্তিশালী অ্যাসিড, তাই না? তাহলে এই হাইড্রোজেন আয়োডাইডের সাথে সালফিউরিক অ্যাসিডটা দেওয়াটা সবসময় যুক্ত হবে না, এটা একটু মনে রাখবা, যে শক্তিশালী অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড বললাম, এটা করা যাবে না পানি অপসারণের জন্য। এখানে সেরকম কিছুই বলা আছে, দেখো অ্যালকাইল আয়োডাইড যখন তুমি প্রস্তুত করবা সেই ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে না, মানে নেওয়া যাবে না, গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে না, এটা নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো স্পেশাল একটা বিক্রিয়া, সোয়ার্স বিক্রিয়া। সোয়ার্স বিক্রিয়াটা কি? সোয়ার্স বিক্রিয়া শুধুমাত্র অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করা হয়। সোয়ার্স বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করা হয়। এই জায়গাটাতে প্রভাবক হিসেবে হাইড্রো অ্যাসিড ব্যবহার করা হয় না, সরাসরি অজৈব ফ্লোরাইড ব্যবহার করা হয়। তাহলে আমরা একটা পাইলাম গ্রোভস বিক্রিয়া। গ্রোভস বিক্রিয়ায় যখন আমরা অ্যালকাইল আয়োডাইড তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো না? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো না। আরেকটা কি পড়লাম? সোয়ার্স বিক্রিয়ায়। সোয়ার্স বিক্রিয়ায় আমরা তৈরি করি হচ্ছে অ্যালকাইল ফ্লোরাইড। অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে গেলে অবশ্যই আমার ফ্লোরিন যুক্ত কোনো কিছু ব্যবহার করতে হবে। দেখো বুঝো, এটা কিন্তু আমরা অ্যালকোহল থেকে তৈরি করতেছি না। এর আগে যেগুলো করছি আমরা হাইড্রো অ্যাসিড দিয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি। অ্যালকাইল হ্যালাইড থেকে এবার তোমাকে তৈরি করতে হবে অ্যালকাইল ফ্লোরাইড। মানে ধরো এখানে বলছে ইথাইল ক্লোরাইড। তুমি গ্রোভস বিক্রিয়ার মাধ্যমে মানে যে কোনো হাইড্রো অ্যাসিড নিছো, কি হাইড্রো অ্যাসিড নিবা? যেহেতু এই ইথাইল ক্লোরাইড তৈরি করতে হবে, তাহলে তোমাকে এখানে HCl দিতে হবে। তাহলে HCl যেহেতু এটা দুর্বল মতো, তাহলে এখানে আমরা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড নিব। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড নিলে পানিটা শোষণ করে নিবে, সেখানে আমরা ইথাইল ক্লোরাইড পাবো অ্যালকোহল থেকে, আর ইথাইল অ্যালকোহল থেকে। সেইখান থেকে আমরা যদি ইথাইল ফ্লোরাইড তৈরি করতে চাই, তাহলে একটা প্রভাবক নিতে হবে, যে কোনো অজৈব প্রভাবক, সিলভার ফ্লোরাইড, মার্কিউরি ফ্লোরাইড, অ্যান্টিমনি ফ্লোরাইড, আর্সেনিক ফ্লোরাইড, এইগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, দিলে তুমি ইথাইল ফ্লোরাইড পাবে। এটাকে বলা হচ্ছে সোয়ার্স বিক্রিয়া। তাহলে সোয়ার্স বিক্রিয়ায় আমরা ফ্লোরিন যুক্ত, সোয়ার্স বিক্রিয়া কি করব? ফ্লোরিন যুক্ত অ্যালকাইল হ্যালাইড আমরা তৈরি করতে পারবো, এইটা একটু মনে রাখতে হবে সোয়ার্স বিক্রিয়ার মাধ্যমে। দেন আসো, তাহলে অ্যালকোহল থেকে আমরা HCl দিয়ে এই হাইড্রোজেন দিয়ে তৈরি করছি। এবার আসো ফসফরাস হ্যালাইড দিয়ে, PCl5 দিয়ে, PCl3 দিয়ে। এর আগে অনেকবার আমরা পড়ছি, যখনই যেখানেই থাকুক PCl5 দিলে আমার POCl3 আসবে, PCl5 দিলেই সেখানে POCl3 আসবে। আর PCl3 আরেকটা জিনিস আসবে, সে HCl আসবে সাথে। এই দুইটা PCl5 থাকলে এই দুইটা আসবে, কিন্তু যদি PCl3 থাকে তাহলে সেখানে এই দুইটার পরিবর্তে এখানে আবার ফসফরাস অ্যাসিড আসবে, H3PO3 আসবে।
এখান থেকে অ্যালকাইল হ্যালাইড গেল। এক্সাম্পল দেখতে চাইলে যে মিথাইল ক্লোরাইড দেখো, মিথাইল অ্যালকোহল, সেখান থেকে PCl5, PCl5 মানে POCl3 এন্ড HCl, এইটুকু মনে রাখবা। অ্যালকাইল বা অ্যালকোহল থেকে বা অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া করব। তিনটা বিক্রিয়া পড়ছিলাম না, দুইটা পড়ছি। থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড দিলে সেটা হয়ে যাবে ডার্জেন বিক্রিয়া। তাই তিনটা বিক্রিয়া কিন্তু এখানে, গ্লোভস বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া এন্ড ডার্জেন বিক্রিয়া। এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। তাই ডার্জেন বিক্রিয়ায় আমরা কিন্তু অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারবো। ডার্জেন বিক্রিয়ায় অ্যালকাইল ক্লোরাইড, এখানে কিন্তু অন্য কিছু বলা নাই। দেখো, তাহলে সোয়ার্টজ দ্বারা আমরা অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে পারবো, ডার্জেন দ্বারা অ্যালকাইল ক্লোরাইড তৈরি করব। অ্যালকাইল ফ্লোরাইড হচ্ছে সোয়ার্টজ, অ্যালকাইল ক্লোরাইড হচ্ছে ডার্জেন, এটুকু মনে রাখো। এবার আসো, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, এটা একটু সহজ। এখানে দেখো, বড় একটা দিছে, প্রোপিন দিছে, যাই হোক কোনো সমস্যা নাই। তোমার দরকার কি অ্যালকাইল হ্যালাইড তৈরি করা। তা আমি যদি তোমাকে সিম্পল একটা অ্যালকিন দিয়ে দেখাই, ধরো CH2 ডাবল বন্ড CH2, এটা কি ইথিন, এটা হচ্ছে ইথিন। তা এখানে যদি আমরা HBr দিই, হাইড্রোজেন ব্রোমাইড দিই, তখন কি হবে? এটা ভাঙো, দুটো ইলেকট্রন দাও, HBr ভাঙো, H and Br আসে, তেলা মাথায় তেল দিতে হবে। এখন তো কোনো কার্বনে হাইড্রোজেন খুব কম বেশি নাই, তাহলে তেলা মাথায় তেল দেওয়া তো দরকার নাই, যে কোনো একটা দিলে হচ্ছে। CH3 CH2 Br আসতেছে, এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন কথা হচ্ছে, এখানে যখন আমাদের অপ্রতিসম কার্বন থাকবে তখনই হচ্ছে আমার কাহিনী। CH3 C H ডাবল বন্ড CH2, এইখানে ধরো তোমার দেওয়া আছে হাইড্রোজেন ব্রোমাইড, এটা একটা বিক্রিয়া। দেন এই সেম বিক্রিয়কটা আমরা নিই, এখানে আমরা পারক্সাইড নিলাম। দেখো, এর আগে আমরা পড়ছি না, যখন আমরা HBr নিব অ্যালকিন থেকে, তখন আমরা এটা মার্কোনিকভ রুলসে করব। মার্কোনিকভ রুলসটা কি? তেলা মাথায় তেল দেওয়া, তার মানে হাইড্রোজেনটা এইখানে যুক্ত করতে হবে। তখন আমরা প্রোডাক্টটা কি পাবো? CH3 CH, এখানটাতে তুমি বোরোমিন পাবা এন্ড এখানটাতে তুমি CH3 পাবা। তাহলে এটা হচ্ছে মার্কোনিকভ রুলসে আসবে। আর যেহেতু দ্বিতীয়টাতে তোমার পারক্সাইড দেওয়া আছে, তার মানে এন্টি মার্কোনিকভ রুলস হবে। তাহলে এটার উল্টা ঠিক। আমরা কিন্তু এখানে মেইন যে প্রোডাক্টটা সেটাই লিখতেছি। এই পারক্সাইড প্রভাব নীতি, বা এটাকে আমরা বলি খারাসের নীতি বা এন্টি মার্কোনিকভ নীতি। খারাসের নীতি অথবা এন্টি মার্কোনিকভ নীতি, এটা আমরা বলে থাকি। তাহলে এই তিনটা তিনটা প্রথমে তিনটা পড়ছি, এখন আমরা পড়ছি অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। দেন এই যে এটা আমরা তো পড়ছি যে কোনটা কার পার্সেন্টেজ বেশি হবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আরেকটা আছে যে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। এটা অ্যালকেনের মধ্যেও পড়ে যায় বলা যায়, এটা অ্যালকেনের মধ্যেও পড়ে যায়। অ্যালকেন থেকে অ্যালকেনের মধ্যে কিভাবে পড়ে যায়, দেখো এটা আমরা এসএসসি তেও পড়ছি, যে সূর্যালোকের উপস্থিতিতে অ্যালকেন, একে যদি আমরা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করি, তখনই আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো। যেমন দেখো, এখানে মিথেন, মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করব, ইউভি রশ্মি নিয়ে আসলে প্রথমে প্রথমে আসবে মিথাইল ক্লোরাইড। যে এখানে দেখো হাইড্রোজেন কিন্তু চারটা, তাহলে এখানে তোমাকে চারটা স্টেপ ফলো করতে হবে। চারটা স্টেপ যদি ফলো করো, তাহলে তুমি এখান থেকে অ্যালকাইল হ্যালাইড পাবা। আলটিমেটলি তুমি পাবা এখানে CCl4 পাবা। এই যে দেখো, এটা খেয়াল করো, মিথেন ক্লোরিন 400°C তাপমাত্রা সূর্যালোক নিতে হবে, মিথাইল ক্লোরাইড পাবো। তারপরে ডাইক্লোরোমিথেন এখানে আবার নিব,
লাস্ট আলটিমেটলি 4টা স্টেপের পরে আমরা CCl4 পাবো। CCl4 পাবো। বিক্ষিপ্ত সূর্যালোক, এটা একটু মনে রাখো। এই অ্যালকেনের সাথে বোরোমিন বিক্রিয়া করলে এটা আসতেছে, এটা তো দরকার নাই। হ্যালোজেনের সক্রিয়তা, এটা তো আমরা জানি। মেকানিজম এত দরকার নাই, কিন্তু এটা একটু মনে রাখো। এই যে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কোন মেকানিজম অনুসরণ করে? ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করে। এটা তো দেখো, তুমি যদি ভাঙো এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে না, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এখানে ক্লোরিন ক্লোরিনে তুমি ফ্রি রেডিক্যাল ছাড়া কি তৈরি করবে? পজিটিভ নেগেটিভ কোনটাতে সহজে দিবা? দেওয়া যাবে না তো। এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে মূলত আমরা এখানে এটা করতে পারবো, যে হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির যে বিক্রিয়াগুলো সবগুলো আমরা ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে করতে পারবো। আচ্ছা, এখন এই অ্যালকেনের হ্যালোজেনেশনে হ্যালোজেন প্রস্তুত করতে চাচ্ছি, অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে চাচ্ছি, মানে কি হ্যালোজেনেশন বিক্রিয়া বলা যাবে। এক্ষেত্রে কোনো বাহকের দরকার নাই, কি প্রয়োজন? সূর্যালোক, ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি প্রয়োজন। হ্যালোজেনো অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড প্রস্তুতি। হ্যালোজেনো অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইডটা অত কঠিন কিছুই না, এটা সিম্পল। বেনজিনকে হ্যালোজেনেশন করতে হবে। আমরা বেনজিন প্রস্তুত, বেনজিনের বিক্রিয়াতে পড়ছে এটা। বেনজিনের সাথে যখন আমরা ক্লোরিন বিক্রিয়া করব বা বেনজিনের সাথে যখন আমরা হাইড্রোক্সাইড বিক্রিয়া করব, তখনও কিন্তু আমরা হ্যালো বেনজিন পাই। ওই হ্যালো বেনজিনটাই হচ্ছে অ্যারাইল হ্যালাইড। এক প্রকার এগুলো পড়া হয়ে গেছে আমাদের। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে FeBr3, এইগুলো দিয়েই মূলত আমরা এটা তৈরি করতে পারবো। 80°C তাপমাত্রা যদি নেওয়া হয়, তাহলে ক্লোরিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন এইগুলো হচ্ছে তৈরি হয়ে যাবে আমার। ফেনল থেকে PCl5 বিক্রিয়া, তাহলে ফেনলের সাথে ক্লোরোবেনজিন তৈরি করতে গেলে PCl5 নিতে হবে। তাহলে এখান থেকে PCl5 মানে কি? POCl3HCl, বাকি থাকলো কি একটা ক্লোরিন। তাহলে এখান থেকে তুমি কি পাবা? ক্লোরোবেনজিন পাবা। এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে আমরা হ্যালোবেনজিন পাবো? এই বিক্রিয়াটাকে বলছে হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। এখানে একটা কথা মনে রাখতে হবে, স্যান্ডমেয়ার বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কপার ক্লোরাইড HCl এবং 100°C, এই তিনটা জিনিস না পড়লে অন্তত কপার ক্লোরাইড এবং 100°C এই দুইটা মাস্ট লাগবে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা হ্যালোবেনজিন বা ক্লোরোবেনজিন তৈরি করতে চাই, তাহলে কিউপ্রাস ক্লোরাইড, যেটাকে আমরা Cu2Cl বলি, এই Cu2Cl2 বলি, কিউপ্রাস ক্লোরাইড বা Cu2Cl2, দেন এখানে এই সেলের সাথে বিক্রিয়া করলে নাইট্রোজেন মানে ডায়াজোনিয়াম ক্লোরাইডের এই N2টা কি হয়ে যাবে? নাইট্রোজেন গ্যাস হয়ে যাবে। তুমি যদি ব্রোমোবেনজিন তৈরি করতে চাও, তখন কপারের মানে কিউপিরাস ব্রোমাইড নিতে হবে। তখন কিউপিরাস ব্রোমাইড নিতে হবে। এইগুলা। এবার দেখো, টলুইনের আমরা যদি ক্লোরিনেশন করি, মানে ক্লোরোটোলুইন করতে চাই আমরা, তাহলে এখানে অর্থয়ান প্যারাক্লোরো পাই, যেটাকে আমরা জাইলিনও কিন্তু বলি। কখন? যখন দুইটা CH3 থাকে, সেটাকে আমরা জাইলিন বলি। এটা আমরা পড়ছি না? ডিটেইলস আলোচনা করছি, কোনটা বেনজাইল ক্লোরাইড হবে, কোনটা বেনজাল ক্লোরাইড হবে, কোনটা বেনজো ক্লোরাইড হবে। যখন একটা হাইড্রোজেন কমবে, মানে টলুইন থেকে একটা হাইড্রোজেন কমলে সেটাকে আমরা বলি বেনজাইল ক্লোরাইড। দুইটা হাইড্রোজেন কমলে সেটাকে আমরা বলি বেনজাল ক্লোরাইড। তিনটা হাইড্রোজেন যদি কমে যায়, সেটাকে আমরা বলি বেনজো ক্লোরাইড। তার মানে এরকম যদি আসে, কোন টলুইনে হাইড্রোজেন অনুপস্থিত, কোন টলুইনে হাইড্রোজেন অনুপস্থিত, এরকম প্রশ্ন যদি আসে, তখন আমরা বলবো বেনজো ক্লোরাইড। তাহলে বেনজো ক্লোরাইডে হাইড্রোজেন অ্যাবসেন্ট, বেনজো ক্লোরাইডে হাইড্রোজেন কিন্তু অ্যাবসেন্ট, মানে এই CH3 এর এইখানে হাইড্রোজেন অ্যাবসেন্ট। এটাও কি মেকানিজম? ফ্রি রেডিক্যাল মেকানিজম। দেখো এখানে উদ্দীপক আছে, উদ্দীপকটা সলভ করতে পারবা, এটা কোনো সমস্যা না। এবার আসো, এখানে আমাদের SN1 SN2 চলে আসছে, যদিও এটা বিক্রিয়া কৌশলের মধ্যে আলোচনা করার কথা, তো এটাও আমরা এখান থেকে পড়ে ফেলতে পারি। এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল একদম সহজ। দুইটা না, একটা হচ্ছে SN1 বিক্রিয়া, আর একটা হচ্ছে SN2 বিক্রিয়া।
একটা SN1 এন্ড একটা SN2। আমি এটা নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এটা এখানে চলে আসছে। এই কোশ্চেনটা আমরা পরে সলভ করব, আগে আমরা এটা একটু নিয়ে আলোচনা করে আসি, যেহেতু এটা অ্যালকাইল হ্যালাইড টপিকের মধ্যেই পড়ে যায়। SN বিক্রিয়ার ক্রিয়া কৌশল, যে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা আমরা কিভাবে আলোচনা করব বা আমরা এখানে কি পাবো। দেখো, নিউক্লিওফিলিক, ফিলিক মানে কি বলছিলাম? আকর্ষণ। নিউক্লিয়াস মানে কি? পজিটিভ। তাহলে পজিটিভ আয়নকে যারা আকর্ষণ করবে তারা কি নিজে নেগেটিভ? তারা হবে নিজে নেগেটিভ। এখন এটা তো আছে দুইটা, আমরা পরবর্তীতে যখন বইয়ে পাবো তখন এটা আলোচনা করব। প্রথমে আসো আমরা SN1 নিয়ে আলোচনা করি। ওয়ানটা তোমার মাথায়ও থাকতে পারে। SN1, ওয়ান মানে কি? এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো? এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইটা এখানে এক আছে, ঠিক আছে, কিন্তু তাই বলে এটা এক ধাপে সংঘটিত হবে না, এটা দুই ধাপে হবে। এটা দুই ধাপে শেষ হবে। এটা কি হবে? দুই ধাপে শেষ হবে। তাহলে SN2 যেটা আমরা বলবো সেটা তোমার কয় ধাপে হবে? অবশ্যই এক ধাপে হবে। SN1 যদি দুই ধাপে হয় তাহলে SN2 তো এক ধাপে হবে। কৌশলটা কেমন আমি ছোট্ট করে তোমাকে বলি। দেখো, একদম সিম্পল। প্রথম ধাপ, আচ্ছা তার আগে আমাদের কি করতে হয়? একটা বিক্রিয়া এসে মেইন যে বিক্রিয়া সেটা লিখতে হয়। একটা অ্যালকাইল হ্যালাইড থাকবে, সে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকর্ষণ করবে, তার মানে সে নিজে নেগেটিভ, সেজন্য আমি এখানে জেড মাইনাস দিলাম। সে নিজে নেগেটিভ, তাহলে কি হবে? এই দুইটার মধ্যে এই আর পজিটিভ না, অ্যালকাইল মূলক তো পজিটিভ, এই অ্যালকাইল মূলক পজিটিভ, আর এই হ্যালাইড হ্যালোজেন এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইখানে এই যে পজিটিভ আয়ন এই নেগেটিভ আয়নটাকে আকর্ষণ করবে। এই পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন মিলে আমার এখানে কি তৈরি করবে? এই আর জেড তৈরি করবে। আর সাইড পদ্ধতি হিসেবে যেটা থাকে ওটা দিলেও হবে, আমার এখানে না দিলেও হবে। তো এটা হচ্ছে আমার মেইন বিক্রিয়া। তাহলে এখানে দুইটা ধাপ। তাই প্রথমে তুমি যদি স্টেপ অনে আসো, স্টেপ এখানে দুইটা ধাপ বলছি না, তাই দুইটা ধাপের কৌশলটাই তোমাকে দেখাতে হবে। প্রথম স্টেপসে কি হবে? খুব ধীরে হবে প্রথম স্টেপসটা। প্রথম ধাপটা খুব ধীরে হবে। প্রথম ধাপে এই যে অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল হ্যালাইড এটা ধীর গতিতে ভেঙে গিয়ে তোমার এই যে পজিটিভ আর নেগেটিভ দুইটা ভাগে, মানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বলা যায়, এটাকে ভাগ হবে। এন্ড লাস্ট স্টেপ বা যেটাকে আমরা দ্বিতীয় স্টেপ বলবো, সেখানে এই যে পজিটিভ আর নেগেটিভটা যুক্ত করে দিবা। দিয়ে আমরা এই আর জেড পেয়ে গেলাম। এই স্টেপটা অনেক দ্রুত ঘটবে। তাহলে SN1 বিক্রিয়ার প্রথম যে ধাপটা সেটা ঘটবে ধীর গতির, আর দ্বিতীয় ধাপটা কিন্তু অনেক দ্রুত গতিতে ঘটবে। দ্বিতীয় ধাপটা অনেক দ্রুত গতিতে ঘটবে, এটা একটু মনে রাখতে হবে। এখন SN1 বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা নিয়ে আমাকে একটু কথা বলতে হবে। মানে কোনটা বেশি সক্রিয়? অ্যালকাইল হ্যালাইডে তোমার তিনটা আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি আছে। তা আমরা একটু যদি ডিগ্রি গুলা দেখি, CH3, C, CH3, CH3, Cl, এটা 3 ডিগ্রি বোঝাই যাচ্ছে। CH3, এখানে C, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে Cl। এটা হচ্ছে আমার 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি। 0 ডিগ্রি নেওয়ার আমার এখানে প্রয়োজন নাই। দেখো, আমরা জানি অ্যালকাইল গ্রুপ কি করে? ইলেকট্রন দান করে, ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে এ কার্বনকে দিবে, এ কার্বনকে দিবে, এ কার্বনকে দিবে, তাই টোটালে আমরা বলতে পারি 3টা ইলেকট্রন। এখানে 2টা ইলেকট্রন, এন্ড এখানে একটা ইলেকট্রন আছে। এখানে কি আছে? 1 ইলেকট্রন প্রেজেন্ট। একটা ইলেকট্রন এখানে প্রেজেন্ট। তাহলে দেখো, এখানে আমরা বলছি
যে নেগেটিভ আয়নটা পজিটিভটার সাথে বিক্রিয়া করবে। এখানে কি ছিল? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। তাহলে এখন চিন্তা করো তো, এই তিনটার মধ্যে কে সহজে এই তিনটার মধ্যে কে সহজে তোমার পজিটিভ আয়নের সাথে যুক্ত হবে? যার সব থেকে বেশি নেগেটিভ আছে সেই তো সবার আগে পজিটিভ আয়নের সাথে যুক্ত হবে। তাহলে এই তিনটার মধ্যে সব থেকে বেশি নেগেটিভ যেহেতু 3 ডিগ্রি এর আছে, সে সবার আগে পজিটিভের সাথে যুক্ত হবে। সেজন্য SN1 বিক্রিয়ায় 3 ডিগ্রি এর সক্রিয়তা সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে তোমার 1 ডিগ্রি। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি আসবে। তাহলে আমরা SN2 নিয়েও আমরা একটু কথা বলতে পারি। এটা তো বলাই যাচ্ছে দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই বলে তো এটা 2 ধাপে ঘটবে না, এটা 1 ধাপে ঘটবে। SN2 বিক্রিয়া হলেও এটা সাধারণত 1 ধাপেই হবে। আচ্ছা, একটা ধাপে সংঘটিত হোক, তাহলে আমরা এটা আগে কৌশলটা একটু আলোচনা করে ফেলি। ধরো তোমার এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এখানে আমরা জেড নেগেটিভ দিব, তাহলে এখান থেকে আমরা আর জেড পাবো, হ্যালাইড পাবো। এইটাই তো। তুমি এখানে এই জায়গায় দেখো, আমরা বলছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সব থেকে বেশি হবে হচ্ছে SN1 বিক্রিয়া, তাহলে উল্টা করে এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সব থেকে বেশি হবে SN2 বিক্রিয়া। CH3Cl, তো এটা হচ্ছে CH3, দেন এখানে আমরা Cl দিলাম, তাহলে এটা কি 1 ডিগ্রি না? তাহলে এটার সাথে তোমার যে নেগেটিভ যে আয়নটা দেওয়া থাকবে সেটার বিক্রিয়া করাতে হবে। তো এখানে আমরা নেগেটিভ একটা আয়ন নিজেরাই তৈরি করে দিতে পারি। ধরো সেটা তোমার থাকলো কি, ওইস আয়ন দিলাম আমরা এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দেওয়া থাকতে পারে। এই জায়গাটাতে কিভাবে কি করতে হবে? এই জায়গায় তুমি হাইড্রোজেন দুটা দিয়ে দিবা, এইখানে সে তোমার, আচ্ছা আমি একটা CH3 করি এখানে, এখানে CH3 দিবা। আর একটা ছিল ক্লোরিন, দেন আরেকটা ছিল ওইস। এখানে কি হবে, ক্লোরাইড আয়নটা তুমি এপাশে দিবা এন্ড ওইস আয়নটা এপাশে যুক্ত করে দিবা, মানে এখানে একটা মধ্যবর্তী জটিল অবস্থা তৈরি হবে। এই জায়গাটাতে এইটাকে বলা হয় অন্তর্বর্তী জটিল অবস্থা। অন্তর্বর্তী জটিল অবস্থা। এক লাইনে করবা। দেন এইখান থেকে আমরা, এবার তুমি এখান থেকে আগে যেটা ছিল মানে ক্লোরিনটা বাদ দিয়ে দিবা, ওইসটা এখানে তুমি যুক্ত করে দিবা। তাহলে কি থাকে, ওই যুক্ত করে দিলে এখানে এইচ থাকে, এখানে এইচ থাকে, এখানে CH3 থাকে, দেন এখানে ওইচ থাকে। এন্ড ক্লোরাইড আয়ন। তাহলে এই মোটামুটি SN2 এর মেকানিজম আমরা কিন্তু দেখছি। তাহলে SN2 এর যদি তুমি সক্রিয়তা বলো, 1 ডিগ্রিতে বেশি ঘটবে, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 0 ডিগ্রিতে তাহলে সব থেকে বেশি বলা যাবে। দুইটাতেই কিন্তু আমার ক্ষার ব্যবহার করা হবে, দুইটাতে আমার সাধারণত ক্ষার ব্যবহার করতে হবে, অ্যালকাইল হ্যালাইড প্লাস ক্ষার।
অ্যালকাইল হ্যালাইড প্লাস ক্ষার। তাহলে এবার একটু খেয়াল করো, উদ্দীপকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় ব্যবহার করলে উৎপাদে কি পরিবর্তন হবে? দেখো, যখন জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড তখন কিন্তু SN2 বিক্রিয়া। কেন SN2? কারণ এটা দেখো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর যখন তুমি অ্যালকোহলীয় ব্যবহার করবে, অ্যালকোহলীয় মানে কি বলছিলাম, সেখান থেকে আমি অ্যালকিন পাবো। অ্যালকোহলীয় বললে সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা অ্যালকিন পাবো। এটা এই যে জলীয় ব্যবহার করলে 1 ডিগ্রি অ্যালকোহল, আর যদি অ্যালকোহলীয় ব্যবহার করো তখন তুমি অ্যালকিন পাবে। এটা অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া অতটা প্রয়োজন নাই, তারপর এখানে চাইলে দেখতে পারো। এটা এটা আসবে না, তেমন একটা পরীক্ষা আসে নাই, কোনো বোর্ডে আসে নাই। অ্যারাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া, এটা তো অতটা ইম্পর্টেন্ট না। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের ব্যবহারটা একটু দেখো। ক্লোরোবেনজিন কোথায় ব্যবহার করা যায়? ডিডিটি, অ্যানিলিন অ্যান্ড ফেনল। ডিডিটি এর সংকেতটা লাগবে, টোটাল এই সংকেতটা শিখতে হবে। দেখো, ডিডিটি প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে এটা তুমি যদি সবকিছু সামারি করো, এই এই আকারেও তোমার অপশনে থাকতে পারে। সি, কার্বন কয়টা থাকে এখানে? টোটাল কার্বন থাকে 14টা, তোমার হাইড্রোজেন থাকে 9টা অ্যান্ড ক্লোরিন থাকে 5টা। এটাই হচ্ছে ডিডিটি এর সংকেত। C14, হাইড্রোজেন 9 অ্যান্ড ক্লোরিন থাকবে হচ্ছে 5টা। এটা একটু মনে রাখতেই হবে, কিছু করার নাই। হ্যালোজেন ও অ্যালকেনের বিশেষ ব্যবহার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তার আগে দেখো, এখানে ডিডিটি এর ব্যবহার কোথায় কোথায় আমরা ডিডিটি ব্যবহার করতে পারবো। কীটনাশক ও জীবাণুনাশক হিসেবে সাধারণত এই ডিডিটি গুলাকে আমরা ব্যবহার করতে পারবো। আর এই হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার তাহলে কোথায় আসবে? এমসিকিউ তে আসবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এমসিকিউ এর জন্য, হ্যালোজেন অ্যালকেন। দেখো, হ্যালোজেন অ্যালকেনের বিশেষ ব্যবহার, দ্রাবক রূপে আমরা কি কি ব্যবহার করতে পারবো? হেডলাইন গুলো অন্তত পড়ো। মেইনলি যে তেল, চর্বি ও গ্রিস প্রভৃতির উত্তম দ্রাবক রূপে শিল্পক্ষেত্রে তৈলাক্ত পদার্থ পরিষ্কার করতে ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোইথিন, টেট্রাক্লোরোইথিন। ড্রাইক্লোরো বা ডাইক্লোরো, ড্রাই হবে না এখানে। এই যে ডাইক্লোরো বলতেছি, ডাইক্লোরো কিন্তু মিথেন, ইথেন কিন্তু না। ডাইক্লোরো মিথেন, কারণ এই জায়গায় কার্বন কিন্তু একটা, CH2Cl2, ডাইক্লোরো মিথেন। আর এখানে দেখো টোটাল কার্বন হচ্ছে 2টা, ট্রাইক্লোরো ইথিন, 2 কার্বন না, এবং অ্যালকেন এটা, এন্ড টেট্রাক্লোরো ইথিন। এখানে টোটাল 4টা ক্লোরিন, কিন্তু কার্বন 2টা এবং দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন বলবো। এটাকে আমরা টেট্রাক্লোরো ইথিন বলবো, টেট্রাক্লোরো ইথিন। আচ্ছা, তারপরে রাবার, ভার্নিশ, পেইন্ট, তেল, চর্বি দ্রাবক রূপে ওয়েস্টন ব্যবহার করা হয়। ওয়েস্টনের সংকেতটা একটু অ্যাডমিশনের জন্য দরকার। ড্রাই ওয়াশিং রূপে কি ব্যবহার করা হবে?
ড্রাই ওয়াশ করতে ওয়েস্ট্রোসল। ওয়েস্ট্রনটা কিসে? এই দুইগুলা কিন্তু ভুলাই যাবে। ওয়েস্ট্রন হচ্ছে তোমার তেল চর্বি দ্রাবক রূপে, আর ওয়েস্ট্রোসল হচ্ছে ড্রাই ওয়াশিং তরল রূপে। ওয়েস্ট্রোসল ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করা হবে। আচ্ছা, ওয়েস্ট্রোসলের সংকেত চাইলে দেখতে পারো, দরকার নাই অতটা। CCl4 দ্রাবক ড্রাই ওয়াশিং এও ব্যবহার করা যায়। আচ্ছা, অস্ত্রোপচারে চেতনানাশক রূপে সাধারণত ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তারপর এটা ব্যবহার করা হয়। এটা কিন্তু লিভারের ক্ষতি করে, এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে এটা। এগুলো হচ্ছে স্থানিক চেতনানাশক। এছাড়া কি আছে? স্থানিক চেতনানাশক হিসেবে সাধারণত কি কি ব্যবহার করা হয় দেখো। স্থানিক চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, 2-ব্রোমো, 2-ক্লোরো-1-1-1 ট্রাইফ্লোরোইথেন, যেটাকে বলা হয় ফোলোথেন। এত কিছু মনে থাকবে না। কি মনে রাখবা অবশ্যই, তোমার এই ক্লোরোইথেন তোমার বলবে যে ড্রাই ওয়াশিং বলতেছে স্থানিক চেতনানাশক হিসেবে কি কি ব্যবহার করা হয়। তার স্থানীয় চেতনানাশক হিসেবে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন অ্যান্ড ফ্লোথেন, এই তিনটা মনে রাখবা। আর অগ্নি নির্বাপক রূপে কি ব্যবহার করা হয়? হ্যালোনস, এটাও খুব ইম্পর্টেন্ট। অগ্নি নির্বাপক রূপে হ্যালোনস। আর হ্যালোনসের বৈশিষ্ট্য পড়লে অদাহ্য, উদ্বায়ী, বায়ু অপেক্ষা ভারী। এটা অদাহ্য, উদ্বায়ী এবং বায়ু অপেক্ষা ভারী হবে। এটাকে আমরা সাধারণত কি বলবো? হ্যালোনস বলবো। হেমায়ক রূপে বা রেফ্রিজারেটর বা প্রোপিলেন গ্যাস রূপে আমরা ব্যবহার করি ফিরিয়ন। ফিরিয়নের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত, পানিতে অদ্রবণীয়, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এর ওজোন স্তরকে ক্ষয় করে। পরিবেশ রসায়নে এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যারোসল তৈরিতে এগুলা কাজে লাগে, কীটনাশক তৈরিতে কাজে লাগে। গ্রিনার্ড বিকারক তৈরি করা যায় এখান থেকে। এই অ্যালকাইল হ্যালাইড দিয়েই কিন্তু আমরা মেইনলি গ্রিনার্ড বিকারক তৈরি করি। অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করা হয় তাহলে সেখান থেকে আমরা গ্রিনার্ড বিকারক পেয়ে যাব। এই যে দেখো গ্রিনার্ড বিকারকের প্রস্তুতি। তাহলে এখান থেকে আমরা গ্রিনার্ড বিকারকটা পড়ে ফেলতে পারবো, এখনই পড়বো। এই অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করা হলে সেখান থেকে আমরা গ্রিগনার বিকারক পাই। অ্যারাইল যদি তুমি গ্রিগনার বিকারক বের করতে চাও তাহলে সেখান থেকেও ম্যাগনেসিয়াম ধাতু নিতে হবে। কেন এটা শুষ্ক ইথার নিতে হয়? কারণ এটি সক্রিয় হাইড্রোজেন পরমাণুযুক্ত পানি ও অ্যালকোহল সহ বিক্রিয়া করে হাইড্রোকার্বন গঠন করে জন্য। আচ্ছা, এই যে সে কোশ্চেনটা এখানে আছে। গ্রিগনার বিকারক প্রস্তুতিতে শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? গ্রিগনার বিকারক পানির অনুপস্থিতিতে প্রস্তুত করা হয় কেন? একই কোশ্চেন, প্রায় একই কোশ্চেন, ব্যাখ্যাও প্রায় একই। প্রথমত, শুষ্ক ইথার কেন ব্যবহার করব? দুইটা কারণ আছে দেখো। প্রথমত বলছে এখানে প্রথমত শুষ্ক ইথার হলো অ্যাসিডধর্মী হাইড্রোজেন পরমাণু বিহীন পোলার দ্রাবক। অপরদিকে পানি হচ্ছে পোলার দ্রাবক যাতে অ্যাসিডধর্মী হাইড্রোজেন আছে। দুইটা বিপরীতধর্মী, এটা একটার জন্য। মানে শুষ্ক ইথার যদি আমি নিই তাহলে এই অ্যাসিডধর্মী হাইড্রোজেনটা তো নাই, কিন্তু পানি যদি নিই তাহলে অ্যাসিডধর্মী হাইড্রোজেন ছিল। অ্যাসিডধর্মী যদি হাইড্রোজেন থাকে তাহলে সে অ্যালকাইল হ্যালাইডের এখানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনে হ্যালোজেন নিয়ে বের হয়ে যাবে না, হাইড্রো অ্যাসিড হয়ে যাবে না, তখন আমাদের ফ্রি রেডিকেলের মতো তৈরি হচ্ছে, অ্যালকাইল ফ্রি রেডিকেলের মতো। স্বাভাবিক লজিক এটা, ডিপ লেভেলে না গেলেও। এই জন্য আমরা এখানে পানিটা ব্যবহার করতে পারতেছি না। দ্বিতীয়ত, তুমি যদি ইথারের কথা চিন্তা করো, ইথারে ইথারে দেখো কার্বন অক্সিজেন বন্ধন থাকে। তাহলে কার্বন অক্সিজেন বন্ধনটা একটু বেশি পোলার হয় গ্রিগনার্ড বিকারক এর ম্যাগনেসিয়াম আয়নের সাথে সলভেটিং
এজেন্ট রূপে দ্রাবকায়ন ঘটায়, ফলে গ্রিগনাট বিকারক ইথারে দ্রবীভূত থাকে এবং স্থায়িত্ব লাভ করে। এইটুকু দুইটা কারণটা মনে রাখবা। গ্রিগনাট বিকারকে কেন পানি মুক্ত রাখতে হবে? কারণ গ্রিগনাট বিকারকের ম্যাগনেসিয়ামের সাথে যে কার্বন পরমাণু থাকে সেটা সবাল, নিউক্লিওফাইল বা ক্ষারীয় অ্যাসিড ধর্মী। সহজ কথা, পানি ব্যবহার করলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে এখানে। কেন? দেখো, এই যে অ্যালকাইল হ্যালাইড, পানি ব্যবহার করলে হাইড্রোজেন হ্যালোজেন নিয়ে বের হয়ে যাবে। এটা হতে পারে, হ্যালোজেন নিয়ে বের হতে পারে। আবার ধরো তোমার গ্রিগনাট বিকারকটা কোনো কারণে তৈরি হয়েছে, ওর সাথে যদি পানি বিক্রিয়া করে তাহলে এখানে এই হাইড্রোজেন অ্যালকেন তৈরি করবে, আর এখান থেকে MgOH বের হয়ে যাবে। এটা আমরা গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় পড়ি সাধারণত। তাহলে এখান থেকে আমরা ছোট্ট করে গ্রিগনাট বিকারক টপিকটা আলোচনা করে ফেলতে পারি। এই গ্রিগনাট বিকারকের প্রস্তুতি নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। প্রস্তুতি সিম্পল, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতু নিতে হবে, শুষ্ক ইথার নিতে হবে, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলেই সাধারণত আমরা অ্যালকাইল ওই গ্রিগনাট বিকারক, অ্যালকাইল গ্রিগনাট বিকারক বলতে পারো, অথবা অ্যারাইল গ্রিগনাট বিকারক, যেটা তোমার ইচ্ছা সেটা তৈরি করতে পারো। এখন গ্রিগনাট বিকারকের কয়েকটা বিক্রিয়া খুব 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 করে ইম্পর্টেন্ট, সেটা আমরা পরবর্তীতে বিভিন্ন যখন পড়বো সেখানেও আলোচনা করতে পারবো। তা প্রথমে আসো, গ্রিগনাট বিকারক থেকে গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করব বা কিভাবে তৈরি করা যাবে, এটা এমসিকিউ এর জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমি রিটেনের প্রসেসে বলে দিই, এমসিকিউটা আমি পরে কিভাবে মনে রাখবো সেটা বলতেছি। ধরো আমরা এখানে নিলাম ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা গ্রিগনাট বিকারক কিন্তু। এটার সাথে আমরা অ্যালডিহাইড নিব, মিথানল নিব। মিথানলকে আমরা একটু ভেঙে লিখি, HC ডাবল বন্ড ও H, এটা হচ্ছে মিথানল। যখন গ্রিগনাট বিকারকের সাথে মিথানল নেওয়া হবে, কি হবে? কি হবে এখানে? আমরা এটা কিন্তু ভাঙা শিখছি না? কি ভাঙা শিখছি? কি ভাঙা শিখছি? অক্সিজেন নেগেটিভ এন্ড কার্বনের এখানে পজিটিভ দিব। আর কি শিখছি? অ্যালকাইল গ্রুপ নেগেটিভ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড পজিটিভ। তাই পজিটিভ নেগেটিভে যাবে, নেগেটিভটা পজিটিভের সাথে আসবে। তাই সেটাই যদি হয় তাহলে এখান থেকে তুমি কি পাবা? হাইড্রোজেন দাও, বন্ড কার্বন দাও, বন্ড হাইড্রোজেন দাও। যা ঝামেলা সব তো এখানে। এই পজিটিভের সাথে এখানে CH3টা আমরা নিচে দিয়ে দিই, আর এখানে ও এর সাথে কি যুক্ত হবে? MgCl। ও MgCl, দেন এখানে পানি নেওয়া হবে, HOH। এখানে হাইড্রোজেন পজিটিভ, OH নেগেটিভ। এই OH টা কার সাথে যুক্ত হবে? এই ক্লোরিন এদের সাথে যুক্ত হবে। তাহলে H টা এখানে আসবে আর MgOHCl বের হয়ে যাবে। তার প্রোডাক্টটা কেমন আসতেছে? এখানে থাকতেছে OH, এখানে থাকতেছে হাইড্রোজেন, এখানে থাকতেছে CH3, এখানে হাইড্রোজেন। এটা একটা কি অ্যালকোহল? এই অ্যালকোহলটা কয় ডিগ্রি? দেখো ওই যে কার্বনে যুক্ত, ওই কার্বন সরাসরি যতগুলো কার্বনে যুক্ত থাকবে সেইটাই হচ্ছে আমার ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর সাইড পদ হিসেবে কি আসতেছে এটাও কিন্তু লাগবে, অ্যাডমিশন এমসিকিউ তে আসছিল। MgOHCl, MgOHCl আসছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাচ্ছি? গ্রিগনাট বিকারকের সাথে যখন তুমি মিথানল নিচ্ছ, গ্রিগনাট বিকারকের সাথে যখন তুমি মিথানল নিচ্ছ তখনই 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছ। এইবার
এই যে মিথানল, এটার পরিবর্তে যখন তুমি অন্য কোনো অ্যালডিহাইড নিবা, কি অ্যালডিহাইড নিবা? ইথানল নাও, এই গ্রিনেড বিকারকটাও তুমি নাও, এইটাই নিতে পারো। CH3 C ডাবল বন্ড ও বন্ড, এটা কি ইথানল। একই ভাবে বারবার তো ভাঙার দরকার নাই, ডিরেক্টলি। আচ্ছা আমরা একটা করি, এখানে রিটার্নের জন্য তো করবা, এখানে কি দিবা? ও MgCl, এখানে তুমি CH3 টা দিয়ে দিবা, এন্ড এখানে হাইড্রোজেন। দেন এখানে যখন তুমি OH দিবা, OH সরাসরি এখানে যুক্ত হবে, তাহলে তুমি এখান থেকে CH3, দেন C, এখানে H, এখানে CH3, এই জায়গায় OH। এটা কত ডিগ্রি অ্যালকোহল? OH যুক্ত এই কার্বনে, এই কার্বন দেখো দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। প্লাস কি আসবে? MgOHCl। তাহলে এইটা ছিল মিথানল। আর আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি হচ্ছে ইথানল থেকে। শুধু ইথানল বলে না, এখানে শুধু ইথানল বলে না, তুমি যদি মিথানল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড নিলেও, ইথানল বাদ দিয়ে মানে মিথানল বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো অ্যালডিহাইড নাও, তুমি কি পাবা? 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। বাকি আছে আমাদের আরেকটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা। দেখো অ্যালডিহাইড হয়ে গেছে, এখন আমাদের দরকার হচ্ছে এটা কিটোন। কিটোন দিলেই তুমি পেয়ে যাবা। CH3COCH3, এটা হচ্ছে কিটোন। তো এখানে O MgCl, এখানে CH3, দেন এখানে CH3। তাহলে এখান থেকে তুমি যখন OH দিবা, এই OH টা এখানে যুক্ত হবে, এখানে থাকতেছে CH3, এখানে থাকবে OH, এখানে থাকবে CH3, এখানে থাকবে CH3। তাহলে OH যে কার্বনে যুক্ত, সেই কার্বন দেখো তিনজনের সাথে যুক্ত আছে। যেহেতু তিনজনের সাথে যুক্ত আছে, সেই জন্য আমরা এটাকে কি বলবো? 3 ডিগ্রি অ্যালকোহল বলবো। তাহলে এটা তো রিটেন প্রসেস গেল, সাথে কি উৎপন্ন হচ্ছে এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। আমরা তাহলে এখানে সামারি পাইলাম, গ্রিগনার্ড বিকারক প্লাস মিথানল, এটা দিয়েছি না? দিয়েছি। গ্রিগনার্ড বিকারক প্লাস অন্য যে কোনো অ্যালডিহাইড। গ্রিগনার্ড বিকারক প্লাস কিটোন। যখন গ্রিগনার্ড বিকারকের সাথে মিথানল দিছি, তখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। যখন অন্য যে কোনো অ্যালডিহাইড দিয়েছি, তখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। আর যখন কিটোন দিয়েছি, তখন 3 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। এইটাই হচ্ছে এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে, মাস্ট আসবেই পরীক্ষা এটা। তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহলের বিক্রিয়াটা পড়া হয়ে গেছে, এবং এইটাই কিন্তু তোমার আসবে কিতে, এইটাই তোমার রিটেনেই আসবে। আচ্ছা, এখন এই গ্রিগনার্ড বিকারক থেকে আর কিছু কি তৈরি করা যায়? অনেক কিছুই কিন্তু চাইলে তৈরি করা যায়, কিন্তু এত কিছু তো আমার পরীক্ষার জন্য এখন দরকার নাই শেষ সময়ে। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তুমি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করো, তাহলে কি আসে একটু দেখো তো।
এই গ্রিনেট বিকারক নিলাম, এটার সাথে তুমি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করাও, CO2। একটু ভেঙে লিখতে পারো, ভেঙে লিখলে আরো বেশি ভালো হয়। এই জায়গাটাতে সেই পজিটিভ নেগেটিভ ভাঙো তুমি, CH3 নেগেটিভ, ম্যাগনেসিয়াম পজিটিভ, এ কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। তাহলে এখানে কি হবে, নেগেটিভে তুমি MgCl দিয়ে দিবা, সহজ কথা এগুলা। তাহলে এখানে O ডাবল বন্ড সি বন্ড, এখানে CH পজিটিভের জায়গায় কি নেগেটিভটা CH3 টা যুক্ত করতে হবে, এন্ড উপরে কি তাহলে OMgCl আসবে, এন্ড এখানে আর কিছু তো নাই। দেন এখানে যখন তুমি ওয়াটার নিবা, পানি নিবা, এটা যদি এখানে যুক্ত করে দাও, O ডাবল বন্ড সি বন্ড OH, দেন এখানে CH3, তাহলে কি আসছে এখানে, এখানে CH3C ডাবল এইচ না, CH3C ডাবল এইচ। এটা CH3C ডাবল এইচ মানে কি, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। গ্রিগনার বিকারকের সাথে কি দিলে আমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো, কার্বন ডাই অক্সাইড দিলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। টোটাল 5টা জিনিস তোমাকে পড়তে হবে এই গ্রিগনার বিকারক থেকে, মাস্ট এই 3টা। দেন এই একটা আরেকটা মনে রাখবা, আমি এটা শুধু একটু ফরম্যাট বলি, RMgX, এটা হচ্ছে গ্রিগনার বিকারক, এটার সাথে যদি তুমি পানির বিক্রিয়া করাও, পানিটাকে তুমি ভেঙে লিখলে এটা তুমি সহজে বুঝতে পারবা। পানিটাকে ভাঙলে কি আসে, HOH। তাহলে এই এইচটা অ্যালকেনের সাথে আসবে, কারণ এটা নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, তো নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে যুক্ত করো, অ্যালকেন প্লাস MgOH দিয়ে X। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলাম গ্রিগনার বিকারক থেকে, অ্যালকেন তৈরি করলাম, অ্যালকোহল তৈরি করলাম। এবার আসো অ্যালকোহলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অ্যালকোহল, অ্যালকোহল থেকে দেখো, এখানে আমরা যদি একটু খেয়াল করি এই জায়গায়, অ্যালকোহল আমরা কোথা থেকে তৈরি করতে পারবো, অ্যালকোহল অণুতে অক্সিজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু, একটা জৈব অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, কিন্তু ইথার অণুতে অক্সিজেন পরমাণু, দুইটি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত। অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন হয়ে অ্যামিন তৈরি করা যায়। তাহলে অ্যামোনিয়া থেকে আমরা সাধারণত অ্যামিন পাবো। আর অ্যালকোহলটা বলতে সাধারণত পানিতে বলা যাচ্ছে, পানি থেকে সরাসরি না, পানির থেকেই পাওয়া যায় মূলত এটা। কার্যকরী মূলকে একক একক বন্ধন আছে 3টা, এই 4টা যৌগে অ্যালকোহল, ইথার, অ্যামিন, হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন বলতে আমরা অ্যালকাইল হ্যালাইড বলতেছি, এটা কিন্তু আমাদের পড়া শেষ। হ্যালো অ্যালকেন বলতে এখানে কি বলা হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড। তাই অ্যালকাইল হ্যালাইড কিন্তু আমাদের এখানে পড়াটা কমপ্লিট। এই 4 শ্রেণীর একক বন্ধন থাকলে আমরা প্রথমে পড়ে আসছিলাম, কিন্তু যদি একক বন্ধন থাকে তারা কি বিক্রিয়া দিবে, একক বন্ধন থাকলে তারা সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, একক বন্ধন থাকলে তারা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এইখানে দেখো অনেক কিছুই বলা আছে, এগুলো একটু বুঝতে পারলে ভালো। দেখো কেন,
আমরা জানি অ্যালকোহল হচ্ছে পোলার, কিন্তু ইথার যেটা এটা তো পোলার না। কেন পোলার না, এটার ব্যাখ্যা একটু আসো, আমরা ছোট্ট করে ব্যাখ্যাটা দেখে ফেলি। পানির অণুতে আমরা সাধারণত জানি দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু দুইটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, কারণ পানি একটা তো সমযোজী যৌগ। তাহলে পানির অণুতে থাকে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এরা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। অক্সিজেন পরমাণু ও হাইড্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে না? অক্সিজেনের কত 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাই এখানে পার্থক্য কত 1.4। তাহলে যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, তাহলে আমরা কি জানি, তুমি যদি একটু গঠনটা দেখো, অক্সিজেনের ডেল নেগেটিভ সৃষ্টি হবে, হাইড্রোজেনের ডেল পজিটিভ সৃষ্টি হবে, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে শেয়ারকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে একটু বেশি টানবে, তাহলে সেই অক্সিজেনটাতেই ডেল নেগেটিভ সৃষ্টি হবে। এটা তাই পানির উভয় হাইড্রোজেন পরমাণুতে দেখো এই দুইটাতেই কি ডেল পজিটিভ সৃষ্টি হবে, এন্ড অক্সিজেনটাতে ডেল নেগেটিভ সৃষ্টি হবে। পোলারিটি মানে কি, পোলের সৃষ্টি হবে, দুই প্রান্তে দুইটা পোলের সৃষ্টি হবে। আচ্ছা, এটা পানির কথা গেল। এবারে অ্যালকোহলে আসো। অ্যালকোহল অণুতে একদিকের কার্বন অক্সিজেন বন্ধনটিতে উভয় পরমাণুর তড়িৎ পার্থক্য হচ্ছে 1। OH বন্ধনটিতে উভয় তড়িৎ পার্থক্য হচ্ছে 1.4। এটা বুঝো নাই মনে হয়, তাই না? দেখো খেয়াল করো, এইখানে দেখাই CH3 C বন্ড ও এইচ, এটাই তো, এটা কিন্তু না। CH3, আমরা যদি একটা অ্যালকোহল থেকে, তুমি মিথানলের কথা চিন্তা করো, একটা কার্বনের এপাশে তো তিনটা হাত থাকে, এটা তো দেওয়ার দরকার নাই আমার, এটা তো দরকার নাই, এখানে থাকে OH, তাই না? আমি একটু ভেঙে লিখলাম। এখানে একটু খেয়াল করো, কার্বন এন্ড অক্সিজেন এখানে। আবার যদি বলতে চাই এখানে অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে এই কার্বন অক্সিজেনের মধ্যে তড়িৎ পার্থক্য কত? কার্বনের আর অক্সিজেনের, কার্বনের হচ্ছে তোমার 2.5, অক্সিজেনের 3.5, বিয়োগ করলে 1 আসে। আর OH এর যেটা, এখানেও তো তোমার তড়িৎ পার্থক্য থাকবে। পানিতে যেমন অক্সিজেন হাইড্রোজেনের তড়িৎ পার্থক্য ছিল, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে এখানে তড়িৎ পার্থক্য হচ্ছে 1.4। কার বেশি? OH এর বেশি, OH এর বেশি, কিন্তু এটা তো আমার অতটা ইফেক্টিভ না। সুতরাং অ্যালকোহল অণুর অক্সিজেন পরমাণুতে পানির অণুর তুলনায় কম পরিমাণ পোলারিটি সৃষ্টি হবে। কেন? অ্যালকোহল অণুতে দেখো এই অক্সিজেনের, এখানে সরাসরি অক্সিজেনের দুইটা ডেল নেগেটিভ সৃষ্টি হচ্ছিল, দুই পাশেই তড়িৎ পার্থক্য 1.4 1.4, বুঝো। এই বন্ডের ক্ষেত্রে তড়িৎ পার্থক্য 1.4, এই বন্ডের ক্ষেত্রে তড়িৎ পার্থক্য 1.4, কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে এই পাশেরটা 1.4 ঠিক আছে, কিন্তু এই পাশেরটা 1, দুইটা যোগ করে দেখো মাত্র 2.4, আর এটা হচ্ছে 2.8। তাহলে কার তড়িৎ পার্থক্য বেশি? অক্সিজেন না? অ্যালকোহলের কি কম? তুলনামূলক কম, সেই জন্য অ্যালকোহল হচ্ছে কম পোলার। পানির তুলনায় অ্যালকোহলটা এই কারণেই কম পোলার। কেন কম পোলার? আশা করি বিষয়টা ক্লিয়ার। এইবার ইথার অণুর কথা চিন্তা করো। ইথারের একটা সংকেত তুমি দেখো, CH3 CO CCH3, এরকম। ইথার অণুতে এরকম একটা বন্ধন থাকে। এই জায়গায় কি তোমার কোনো অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন আসতেছে? কোনোভাবেই না। দুইটা কার্বন কার্বন অক্সিজেন, তাহলে এখানে তো এই পাশে যেটা হবে এই পাশে ঠিক সেটা। কার্বন অক্সিজেনের তড়িৎ পার্থক্য মাত্র 1, তাহলে দুটো যোগ করে দেখো 2 আসতেছে, তো ওই দূর থেকে তো অনেক কম। সেই জন্য অ্যালকোহল অণুতে কার্বন অক্সিজেন বন্ধনটির উভয় তড়িৎ পার্থক্য 1 হলেও অ্যালকোহলে OH বন্ধনটিতে উভয় পরমাণু তড়িৎ পার্থক্য একটু বেশি ছিল, 1.4 ছিল। তাই অ্যালকোহলের তুলনায় ইথারের
কম নেগেটিভিটি সৃষ্টি হবে, এই জন্য ইথারটা কম পোলার। তাহলে পোলারিটির কলম কি হবে? অ্যালকোহল সব থেকে বেশি পোলার, তারপরে আসতেছে এই পানি সব থেকে বেশি পোলার, তারপরে আসবে অ্যালকোহল, তারপরে আসবে ইথার। আচ্ছা, এবার দেখো অ্যালকোহল ও অ্যামিন পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার কেন পানিতে অদ্রবণীয়, এই ব্যাখ্যায় আসো। প্রথমে অ্যালকোহল, ইথার আর পানি, এদের মধ্যে আমি প্রমাণ করলাম কোনটা পোলার, কোনটা বেশি পোলার, কোনটা কম পোলার। এবার প্রমাণ করব অ্যালকোহল আর ইথার আর অ্যামিন এদের মধ্যে কারা পানিতে দ্রবণীয়, কারা পানিতে অদ্রবণীয়। তা আমরা তো জানি সাধারণত অ্যালকোহল, অ্যামিন পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়। কেন? কারণ হাইড্রোজেন বন্ধন। আর কিছু মনে রাখতে হবে না। অ্যালকোহল আর অ্যামিন এই দুইটাতে হাইড্রোজেন বন্ধন পসিবল, ইথারে হাইড্রোজেন বন্ধন পসিবল না, সেই জন্য ইথার পানিতে অদ্রবণীয়। সহজ কথা। কক্ষ তাপমাত্রা ইথেন গ্যাস, কিন্তু ইথানল অ্যালকোহল কেন? কারণ ইথানলে হাইড্রোজেন বন্ধন আছে, এই জন্য সে তরল। যেখানে হাইড্রোজেন বন্ধন পসিবল তারাই লিকুইড। অ্যালকোহলের ডেফিনেশন দরকার নাই, পলিহাইড্রক্সি। অ্যারোমেটিক অ্যালকোহল কি বলতে হবে? অ্যালকাইল মূলকের পরিবর্তে যদি সেখানে অ্যারাইল মূলক থাকে, সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যালকোহল। ফেনলের ডেফিনেশন দরকার নাই, এখানে শুধু মনে রাখো ফেনলটা অ্যাসিড ধর্মিক, এটা আমরা প্রমাণও করছি। অ্যালকোহল বলতে কি কাকে বোঝাচ্ছে? অ্যালকোহল বলতে মনোহাইড্রিক অ্যালকোহলকে বোঝায়, যেখানে একটা ওয়েজ থাকবে। সাধারণ সংকেত এটা। অ্যালকোহলের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন কি? মনোহাইড্রিক অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল। মনো মানে কি একটা ওয়েজ থাকবে, যেমন মিথানল, ইথানল, প্রোপানল। মনোহাইড্রিক অ্যালকোহল বলা হয়েছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ডিগ্রি নিয়ে আমার এখন আর কিছুই আলোচনা করার নাই, ডিগ্রি নিয়ে ডিটেলস আমরা আলোচনা করছি। তোমাকে যেটা মুখস্থ করতে হবে পলিহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল: ইথিলিন গ্লাইকল, পলিহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারিনের সংকেত, সরবিটালের সংকেত। টেট্রাল, ডায়ল, ট্রায়ল। পলিহাইড্রিক অ্যালকোহলকে কোথায় ব্যবহার করবা? ময়েশ্চারাইজিং এজেন্ট রূপে চোখে ড্রপে ব্যবহার করা যাবে, এই লাইনটা পড়তে হবে। অ্যালকোহল কি কি সমতা দেয়? অবস্থান সমতা দেয়, চেইন সমতা দেয়, এন্ড কার্যকরীমূলক সমতা। তিনটা সমতা দেয় অ্যালকোহল: অবস্থান, চেইন, কার্যকরীমূলক। অবস্থান, চেইন, কার্যকরীমূলক সমতা। অবস্থান সমতা, চেইন সমতা এন্ড কার্যকরীমূলক সমতা দিবে। অ্যালকোহলের প্রস্তুতি যদি পড়তে হয়, মেইন ইম্পর্টেন্ট প্রস্তুতি কি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যাবে, এইটা আমাদের অলরেডি পড়া শেষ। এটা আমার দেখানোর কিছু নাই, এটা আমাদের পড়া হয়ে গেছে। গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি, 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। বাকি আসো আমরা একটু বাকিগুলো একটু দেখি। প্রথমত এগুলা লেস ইম্পর্টেন্ট, যেগুলো মেইন ইম্পর্টেন্ট আমি বলে দিব কোনগুলো সৃজনশীলের জন্য দরকার। অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, অ্যালকাইল হ্যালাইডের সাথে পানি, এগুলো এমসিকিউ এর জন্য পড়বা। অ্যালকাইল হ্যালাইডের সাথে পানি অথবা ক্ষার, বিশেষ করে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি ক্ষার দাও, সোডিয়াম হ্যালোজেন নিয়ে বের হয়ে যাবে, অ্যালকোহল তৈরি হবে। তুমি শুধু পজিটিভ নেগেটিভ ভাঙবা, বাকি কাজ নিজেই করতে পারবা। এই পদ্ধতিতে অ্যালকিন থেকে অ্যালকোহল পানি সংযোগ করতে হবে, তাহলে অ্যালকিনের সাথে পানি দিবা, সালফিউরিক অ্যাসিড দিতে হবে। ডিরেক্টলি কিন্তু অ্যালকোহল তৈরি হয় না, এখানে ডিরেক্টলি অ্যালকোহল তৈরি হয় না, স্টেপ আছে এখানে। এই হচ্ছে স্টেপস। দেখো, ইথিন, সালফিউরিক অ্যাসিড, বোঝাই যাচ্ছে তোমার এইটা হাইড্রোজেন পজিটিভ, পুরোটা নেগেটিভ। এখানে একটা পজিটিভ, এক পাশে নেগেটিভ দিতে হবে একটা ভাঙলে, তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেট আসবে। এইখানে পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করতে ইথাইল হাইড্রোজেন সালফেট
এটাকেও তুমি ভাঙবা। তাহলে একটা হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড থেকে বের হয়ে গেছিল, সে একটা হাইড্রোজেন নিয়ে আবার সালফিউরিক অ্যাসিড হিসেবে আগে হয়ে যাবে, আর OH গ্রুপটা এটার সাথে যুক্ত হবে, CH3CH2OH, এই অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি। এটা সিকিউর জন্য দরকার, মার্কোনিকাপ রুলস অনুযায়ী করবা। ইথেনের ক্ষেত্রে তো মার্কোনিকাপ রুলস রুলস লাগবে না, এটা ইম্পর্টেন্ট। কার্বনিল যৌগ মানে কি, অ্যালডিহাইড কিটোন থেকে কিভাবে পাবো? দেখো, সে ছোট থেকে একটা জিনিস শিখে আসতো না, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে উল্টা করে অ্যালডিহাইডকে যদি বিজারিত করো তাহলে কি পাবা? অ্যালকোহল পাবা। তাহলে কার্বনিল যে যৌগগুলো আছে এগুলা বিজারণের ফলে আমরা সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকোহল পাবো। অধিক চাপ ও উত্তপ্ত প্রভাবক নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম সহ হাইড্রোজেন অথবা নিষ্ক্রিয় দ্রাবক রূপে অনার্দ্র বা শুষ্ক ইথার বা ইথোক্সি ইথেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এগুলো হচ্ছে উত্তম বিজারক। এরা দিলে কি হবে? জাইমান হাইড্রোজেন। জাইমান অক্সিজেন মানে হচ্ছে জারণ, আর জাইমান হাইড্রোজেন মানে বিজারণ। তাহলে অ্যালডিহাইডকে জাইমান হাইড্রোজেন দিলে মানে বিজারিত করলে অ্যালকোহল আসবে, 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে বুঝো, এটা মুখস্থ করো, মুখস্থ করে এমসিকিউ এর জন্য। অ্যালডিহাইড থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোনের সাথে বা কিটোনকে বিজারিত করলে 2 ডিগ্রি অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, 1 ডিগ্রি অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি 1 ডিগ্রি অ্যালকোহলই আসে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতকগুলো আছে সেগুলো থেকে সেমই আসবে, 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিড ক্লোরাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, এস্টার থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, এন্ড অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকেও 1 ডিগ্রি অ্যালকোহল। বিক্রিয়া সব সেম, প্রভাবক জাইমান হাইড্রোজেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে জাইমান হাইড্রোজেনটা আসে। কি করবা? নেগেটিভ পজিটিভ, একটা হাইড্রোজেন এখানে যুক্ত করে দিবা, CH3C, আর এখানে দুইটা হাইড্রোজেন দিবা, CH3CH2OH। 4টা হাইড্রোজেন আছে না এখানে, আর একটা হাইড্রোজেন ক্লোরিন নিয়ে বের হয়ে যাবে। এস্টার থেকেও 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা থেকেও তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। তাহলে দেখো, আমরা যদি বলি অ্যালডিহাইড থেকে আমরা পাবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড এবং তার যে যতগুলো জাতক আছে সেখান থেকেও পাবো 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা এইভাবে বিজারণ প্রক্রিয়া বা যেভাবে বলো তৈরি করা যাবে না, পারবো না। আর গ্রিনেড বিকারক তো কমপ্লিট করছি আমরা, এটা সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা গ্রিনেড বিকারক থেকে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোক্সাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে কিভাবে জাইমান হাইড্রোজেন আসে সেটা দেওয়া হয়েছে এখানে। মিথানল প্রস্তুতি, ওয়াটার গ্যাস থেকে মিথানল তৈরি করতে পারবো আমরা, ওয়াটার গ্যাস থেকে। এটা মনে রাখতে হবে, অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 অ্যাটমসফিয়ার যদি প্রেসার নেওয়া হয় তাহলে 99% বিশুদ্ধ মিথানল পাওয়া যাবে। ইথানল প্রস্তুতি, গ্লুকোজে 10% নিতে হবে, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিজায় রাখলে সেখান থেকে জাইমেস এনজাইম পাওয়া যাবে। এটাকে বলা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়া। শ্বেতসারের উৎস কি কি, ডাইস্যাকারাইডের উৎস কি কি, এগুলো তো জানো। স্টার্চের উৎস আলুকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে ম্যাশ তৈরি করা যায়? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মল্ট গুঁড়া বা মনকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে দিলে ডায়াস্টাস এনজাইম তৈরি হবে। স্টার্চ, ডায়াস্টাস এনজাইম দিলে মল্টস তৈরি হবে। ওই মল্টস থেকে
ম্যালটেজ এনজাইম দিলে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ থেকে জাইমেজ এনজাইম দিলে অ্যালকোহল তৈরি হবে। বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। রেকটিফাইড স্পিরিট কি? 95.6% ইথানল, 4.4% পানির মিশ্রণ। স্ফুটনাঙ্ক কত? বিশুদ্ধ ইথানল কিভাবে পাওয়া যাবে? পরম অ্যালকোহল কাকে বলে? 100% অ্যালকোহলকে পরম অ্যালকোহল বলা হয়। হেডলাইন গুলো পড়বা শুধু। এখানে দেখো অনেকগুলো এমসিকিউ আছে। মেথিলেটেড স্পিরিট, মিনারেল ন্যাপথা স্পিরিট, বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল, দেখো এগুলো মনে রাখা কঠিন না। পাওয়ার, এটা মোটর গাড়ির বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করব। পুরো স্পিরিটের পার্সেন্টেজটা মনে রাখতে হবে, 57.1% ইথানল এন্ড পানি কতটুকু থাকবে। পুরো স্পিরিট। রিডিং পড়বা এগুলা, অ্যাডমিশনের জন্য সব। উড স্পিরিট স্ফুটনাঙ্ক পড়তে হবে, মেইনলি থাকে কি পার্সেন্টেজ সেটা পড়তে হবে। অ্যাসিটন কতটুকু মিশ্রিত থাকে উড স্পিরিটে, তাই উড স্পিরিটে অ্যাসিটন কতটুকু থাকে খুব ইম্পর্টেন্ট করতে হবে। অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট। কিভাবে তুমি অ্যালকোহল আইডেন্টিফিকেশন করবা? ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, PCl5 পরীক্ষা। আগে হেডলাইন গুলো পড়বা। ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, PCl5 পরীক্ষা, এই দুইটা মেইনলি আমরা বলি। একটা হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। তিনটা পরীক্ষা, আমরা তিনটা একটু আলোচনা করব। প্রথমে আসো সোডিয়াম, ধাতব সোডিয়াম সহ পরীক্ষা। এটা দিয়ে আমরা আবার কার্বক্সিলিক অ্যাসিডও, ওগুলো পরের কথা পরে বলবো। অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া, সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হবে, এইচটা হাইড্রোজেন গ্যাস হিসেবে বলে যাবে। এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখে বুঝবো এখানে আমাদের অ্যালকোহল আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না। PCl5 থাকলে কি বলছি দেখো, POCl3HCl। এই HClটা অ্যামোনিয়া গ্যাসের সাথে মিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে, এটা তো আমরা জানি। PCl5 দিলে যে HCl তৈরি হয়, তার মানে কি যে অ্যালকোহলের একটা পাত্র থাকবে, PCl5 দিবা, যদি দেখো সাদা ধোঁয়া তৈরি হচ্ছে তাহলে সেখানে অ্যালকোহল আছে। মানে কি অ্যালকোহল প্রথমে আমার অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো, সাথে POCl3HCl তৈরি করলো, ওই HClটা অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করবে, করার পরে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। মিথানল শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়? মিথানল শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় স্যালিসাইলিক অ্যাসিড। সংক্ষেপে একটু মুখস্থ করবা। মিথানল স্যালিসাইলেট মুখস্থ করতে হবে। এটা কিভাবে বুঝবা? এই আয়োডক্সের মতো একটা গন্ধ পাওয়া যাবে, এই গন্ধটা দেখে বুঝতে হবে এখানে মিথানল আছে। ইথানল শনাক্তকরণ খুব ইম্পর্টেন্ট এটাও। কিভাবে আমি ইথানল শনাক্তকরণ করব? আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা, বা বলা যায় হ্যালোফর্ম পরীক্ষা দ্বারা আমরা ইথানল শনাক্ত করব। এই দেখো, এইটা দেখে আমরা বুঝি। এখন কথা হচ্ছে মেইন জিনিস এইখানে, কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে বা আয়োডোফর্ম বিক্রিয়া কারা দিবে? যাদের কার্বনিল মূলকযুক্ত কার্বনিল যৌগ হতে হবে, অথবা যে সকল অ্যালকোহলকে জারিত করলে CH3CO মূলক পাওয়া যাবে তারা। তার মানে অ্যালকোহল দিতে পারে এবং অ্যালডিহাইড কিটোন দিতে পারে, অ্যালকোহল দিতে পারে এবং অ্যালডিহাইড কিটোন দিতে পারে। এখন অ্যালকোহলটা থেকে আমি যদি আগে অ্যালডিহাইড কিটোনের কথা বলি,
এখান থেকে কি মনে রাখবা, CH3CO এই পাশে হাইড্রোজেন থাকতে হবে অথবা অ্যালকাইল মূলক থাকতে হবে, CH3 মূলক থাকতে হবে। আর কোন কোন অ্যালকোহল দিবে, ইথানল দিবে, প্রোপানল 2 দিবে। তাহলে দেখো এটাকে সাজাও, এগুলো সাজাও তুমি। তো এখানে শুধুমাত্র CH3 না বলে আমরা কি বলতে পারি, CH3 কি একটা অ্যালকাইল মূলক না? তাহলে এখানে আমরা অ্যালকাইল মূলক দিতে পারি। CH3 আলাদা করে থাকতেই হবে। ইথানল দেখো, CH3 CH2OH, ইথানল এন্ড প্রোপানল 2, এই দুটো একটু মনে রাখবে, হ্যালোফর্ম দিবে। কার্বনিল যৌগ CH3CO এর সাথে হাইড্রোজেন থাকতে হবে অথবা অ্যালকাইল মূলক থাকলে তারা হ্যালোফর্ম দিবে, অ্যালকাইল বা অ্যারাইল মূলক থাকলে। কিন্তু অন্য কিছু থাকলে দিবে না। আর কারা দিবে? এই যে জারণযোগ্য অ্যালকোহল, এগুলো চেনার উপায় কি? CH3, এই হাইড্রোজেনটা কোথায় থাকে? এটার গাঠনিক সংকেতটা তুমি যদি সাইডে আঁকো তাহলে বুঝতে পারবা। এটা এইরকম এখান থেকে পানি বের করে দেওয়া যাবে এমন কিছু যদি এরকম থাকে পাশা একই কার্বনে, তাহলে সেখান থেকে তুমি হ্যালোজেন, এই হ্যালোজেন বলতে তাহলে মনে করবে আয়োডোফর্ম দিবে সেই সকল অ্যালকোহল গুলো। অ্যাডমিশনে যখন আসবা তখন এগুলা আলাদা টেকনিকই শেখানো হয়। তাহলে সবার যে সিও মূলক থাকলেই যে তারা হ্যালোফর্ম দিবে এমনটা কিন্তু না। ওই যে CH3CO এর পাশে হাইড্রোজেন অথবা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক থাকতে হবে, এইগুলা কিন্তু হ্যালোফর্ম দিবে না। কারণ শর্ত প্রথমে CH3CO মূলক থাকতে হবে, সাথে কি থাকতে হবে, হাইড্রোজেন অথবা CH3 বা অ্যারাইল মূলক থাকতে হবে। কিন্তু এইগুলাতে দেখো এই যে CH3CO এর পরে হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক কিন্তু নাই, এই জন্য এরা দেবে না, এরা হ্যালোফর্ম দিবে না। সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট লুকাস বিকারক পরীক্ষা, সৃজনশীলের জন্য ভেরি ভেরি টু মাচ ভেরি ইম্পর্টেন্ট। দেখো লুকাস বিকারকের সংকেতটা আগে পড়বা, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড গাঢ় HCl। কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল, কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করার সাথে সাথেই বিক্রিয়া করে সাদা আক্ষেপ দিবে। 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট 1 ডিগ্রি বিক্রিয়া করতে চায় না, 1 ডিগ্রিতে তৈলাক্ত স্তর পড়ে। তাহলে কি 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া দিবে সাদা আক্ষেপ, 2 ডিগ্রি একটু পরে বিক্রিয়া দিবে 5 থেকে 10 মিনিট পরে, 3 ডিগ্রি বিক্রিয়া করতে চায় না, তৈলাক্ত স্তর তৈরি করে। এই হচ্ছে তোমার অ্যালকোহল শনাক্তকরণ শেষ। এগুলা অ্যালকোহলের সাথে তাহলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এন্ড HCl, তাহলে এখান থেকে তুমি অ্যালকাইল হ্যালাইড পাবা। তাহলে অ্যালকোহল শনাক্তকরণে আমি কি পাবো, অ্যালকোহল শনাক্তকরণে কিন্তু আমি অ্যালকাইল হ্যালাইড পাবো।